ব্রেকিং নিউজ। ঢাকা মিরপুর ২ নম্বর সেক্টর এই আদর্শ বিল্ডিংয়ে ডাকাত ঢুকেছে। পুরো বিল্ডিং এখন ডাকাতদের কবলে। মিরপুর এবং আশেপাশের কয়েকটা থানা থেকে সকল পুলিশ অফিসাররা চলে এসেছে। মাইক দিয়ে ডাকাতদের উদ্দেশ্য করে বলছে, দেখো, তোমাদেরকে উদ্দেশ্য করে বলতেছি, তোমরা কি চাও আমাদেরকে বলো। তোমরা যা চাও তাই আমরা এনে দিব, তবু নিরীহ মানুষদেরকে কোনো ক্ষতি করো না। ঠিক আছে, তোদেরকে কোনো ক্ষতি করব না। আমাদের বিল্লু ভাইকে এনে দাও, তাহলে আমরা এখান থেকে চলে যাব। এটা কোনোভাবেই সম্ভব না। বিল্লুকে আমরা ছাড়তে পারবো না। বিল্লুকে একবার ছাড়লে পুরো দেশ ব্লাস্ট করে শেষ করে দিবে। আমরা তো এটাই চাই, পুরো দেশ আমাদের কথাই চলুক। তোমাদের 2 ঘন্টা সময় দিলাম। এই 2 ঘন্টার ভেতরে বিল্লু ভাইকে না ছেড়ে দাও, তাহলে আমরা এই টাওয়ারের সবাইকে গুলি করে মেরে তাদের লাশ নিচে ফেলবো। এসআই মাইক দিয়ে কথা বলতেছে। এমন সময় পেছনে থেকে একজন পুলিশ অফিসার দৌড়ে এসে বলতে লাগলো, স্যার স্যার উপর মহল থেকে আজিজুর স্যার ফোন দিয়েছে, এই নেন কথা বলেন। এসআই ফোনটা কানের কাছে নিয়ে সালাম দিতেই ওপাশ থেকে ঝাঁঝালো কণ্ঠে আজিজুল হক বলতে লাগলো, কি হচ্ছে এইসব সিয়াম? সকল টিভি চ্যানেলে শুধু এই খবরই লাইভ দেখাচ্ছে, তোমরা কিছু করতেছ না কেন? স্যার, আমরা যদি এখন কিছু করতে যাই, ডাকাতগুলো এদেরকে গুলি করে শেষ করে দিবে। পুরো টাওয়ার ওদের দখলে। ওরা কি চাচ্ছে তাদের বিয়ে দাও, তাহলেই তো এরা চলে যায়। ওই টাওয়ারের একটা লোকও যেন মারা না যায়। যদি একটা লোক মারা যায়, তাহলে তোমাকে চাকরি থেকে বের করে দিব। স্যার, আপনি বোঝার চেষ্টা করেন, ওরা বিল্লুভাইকে ছাড়িয়ে নিতে চাচ্ছে। এখন যদি বিল্লুভাইকে ছেড়ে দিই, তাহলে দেশে বোম ব্লাস্ট করে সবাইকে মেরে ফেলবে। আমাদের 245 সৈন্যকে হারিয়েছি এই বিল্লুকে ধরতে গিয়ে। আমি এসব কথা শুনতে চাই নাই তোমার। আমি জনগণকে হাসি মুখে ওই টাওয়ার থেকে বের হয়ে যেতে দেখতে চাই। যা করার করো। স্যার, আমরা পারবো না বিল্লুকে ছাড়তে। 2 ঘন্টা টাইম দিয়েছে, বলেছে এই 2 ঘন্টার মধ্যে বিল্লুকে ছেড়ে দেওয়ার জন্য। ঠিক আছে, তোমাদের কিছু করতে হবে না, আমি দেখতেছি। এই কাজটা শেষ হলে তোমাকে চাকরি থেকে বরখাস্ত করব, দেখে নিও তুমি। ঠিক আছে স্যার, আপনি যা ইচ্ছে করেন। 10 জনের জন্য আমি 100 জনকে হারাতে চাই না। টাওয়ারে আমারও পরিবার আছে। এসআই এর কথা শুনে আজিজুল ফোনটা কেটে দিয়ে এনএসআই লিমনকে ফোন দিল। এদিকে লিমন তার গ্রুপের সাথে কথা বলছে। এমন সময় আজিজুলের কল থেকে রিসিভ করে বলল, হ্যালো মিস্টার আজিজুল, কি খবর? ধুর সালা, আমার খবর টাইট। উপর মহল থেকে আমাকে চাপ দিতেছে। আদর্শ এই বিল্ডিংয়ে পুরোটাই ভর্তি ডাকাত দল দিয়ে। তোর সব অফিসারদের পাঠা প্লিজ। আমি এক জরুরি মিটিংয়ে আছি, চলে আয় আমার অফিসে। ঠিক আছে, আমি আসতেছি। আজিজুল ফোনটা কেটে তাড়াতাড়ি তার গাড়ি নিয়ে চলে গেল লিমনের অফিসে। এখন আসেন, আজিজুল লিমনকে কেন বকা দিল এটা জেনে নিই। আজিজুল এবং লিমন তারা দুজন হচ্ছে ছোটবেলার বন্ধু। আজিজুল হচ্ছে পুলিশের প্রধান অফিসার, আর লিমন হচ্ছে এনএসআই এর প্রধান অফিসার। এখন এতটুকু থাক, বাকিটা গল্পের সাথে থাকেন জানতে পারবেন। আজিজুল চলে যেতে দেখতে পেল লিমন তার পুরো টিম নিয়ে বসে কথা বলছে। লিমন বলতে লাগলো, মেঘ, তোমার উপর আমার পুরোপুরি বিশ্বাস আছে, তুমি এই কাজটা পারবে, তাই তোমাকেই দিলাম। এই নাও, এটা হচ্ছে ব্লিডিং ব্লুপ্রিন্ট। এখন তোমার যতজন সদস্য লাগে নিতে পারো। আরে সামনে দিয়ে অ্যাটাক করলে তো আমরা পুলিশ বাহিনীরাই করতে পারতো, তোকে ফোন দিলাম কেন? তুই চিন্তা করিস না, শুধু দেখ আমার এনএসআই সদস্যরা কি করে। মেক কাম টু ফার্স্ট, কাজে লেগে পড়ো। ইয়েস স্যার। ইমন, প্রান্ত, ইমতিয়াজ, রিয়াজ, তোরা 4 জন আমার সাথে আয়। বাকিদের যখন আমি ইনফর্ম করব তখন যাবি। চলুন ওদের 5 জনের পরিচয় দিয়ে দেওয়া যাক। ওরা 5 জন হচ্ছে এনএসআই এর বিশেষ টিম। ওরা 5 জন না থাকলে এনএসআই এর গ্রুপটা চলতো না। বিশেষ করে মেঘ যদি না থাকে, তাহলে এই এনএসআই এর অফিসারদের এইখানে এসির নিচে বসে বাতাস খেতে পারত না। মেঘ চলে গেল বাইরে। ইমন গাড়ি চালাচ্ছে। এইদিকে মেঘ তার 4 বন্ধুকে সব বুঝিয়ে দিচ্ছে। বোঝানো শেষ করে চলে আসলো টাওয়ারের কাছে। দূরবীক্ষণ যন্ত্র দিয়ে দেখছে কয়জন মানুষ আছে।
এদিকে মেঘ সব দেখা শেষ করে কোমরে পায়ে পিস্তল ভালোভাবে বেঁধে নিয়ে পেছনের দিকে চলে গেল। পাইপ লাইন দিয়ে আস্তে আস্তে চলে আসলো ছাদে। এসে তাকে ছাদের দরজা খোলা। মেঘ দুই হাতে দুইটা পিস্তল নিয়ে ভেতরে চলে গেল। চলুন সামনের দিকে কি হচ্ছে দেখে আসি। দেখো, তোমাদেরকে আবারও বলছি, ভালোই ভালোই নেমে আসা। যদি বাঁচতে চাও, যদি মরতে চাও, তাহলে মরার জন্য প্রস্তুত থাকো। আমাদের মারবি? তাও আবার তোদের মতো পুলিশরা? এখনও সময় আছে, মাত্র 40 মিনিট গেছে, আরও 1 ঘন্টা 20 মিনিট রয়েছে। বাকি সময় শেষ হলে তোদেরকে মেরে ফেলবো। ঠিক আছে, বাকি সময়ের জন্য আমরা অপেক্ষা করছি। ঠিক আছে, কর তাহলে। এদিকে আজিজুল এবং লিমন টিভির সামনে বসে আছে আর খবর দেখছে। এমন সময় লিমন বলে উঠল, এইখানে থেকে কোনো কাজ হবে না, চল এইখানে না থেকে টাওয়ারের কাছে যাই, গিয়ে দেখি। ঠিক আছে, চল। দুজন চলে আসলো বিল্ডিং এর কাছে। এদিকে মেঘের বাকি বন্ধুরা পাইপ লাইন দিয়ে ওপরে উঠে আসলো। আস্তে আস্তে ভেতরে ঢুকতে লাগলো, দুজন দুজন করে দুইটা দল করে। এদিকে মেঘ একাই আগে ভেতরে চলে গেল। একবার এই দেওয়াল একবার ওই দেওয়ালে লুকিয়ে লুকিয়ে দেখতেছে কেউ আসতেছে কিনা। যেই আসতেছে তাকে গুলি করে মেরে লাশগুলো লুকিয়ে রাখছে, যাতে ডাকাত সদস্যদের চোখে না পড়ে। এদিকে মেঘের সাথে যুক্ত হলো আর বাকি 4 বন্ধু। মেঘের কথা মতো 4 জন আস্তে আস্তে নিচে যেতে লাগলো। এদিকে মেঘ ব্যালকনি দিয়ে নিচে আসতে লাগলো। আড়াল থেকে ঘরের ভেতরে ডাকাত দলের যাকেই দেখছে তাকে মেরে ফেলছে। 14 তলা থেকে শুরু করে 10 তলা পর্যন্ত পুরো সেভ করে মেঘ ফোন দিল লিমনের কাছে। ওই পাশ থেকে লিমন ফোনটা রিসিভ করতেই মেঘ বলতে লাগলো, স্যার, আপনি বিল্ডিংয়ের পেছন দিক দিয়ে আরও কিছু এনএসআই সদস্য পাঠানোর ব্যবস্থা করেন। এইখানে আমাদের 5 জনকে দিয়ে কিছুই হবে না। ঠিক আছে, আমি আমাদের পুরো ফোর্স পাঠিয়ে দিয়েছি, কিছুক্ষণের মধ্যে ওরা তোমাদের কাছে পৌঁছে যাবে। আমি 10 তলা পর্যন্ত পুরো সেভ করে ফেলেছি। এখন ওরা আসলে আস্তে আস্তে আমাদেরকে নিচে যেতে হবে। আমাদের হাতে বেশি সময় নেই, আর মাত্র 1 ঘন্টা রয়েছে। যা করার সাবধানে করবে, দরকার পড়লে ডাকাত দলের লিডারকে মেরে ফেলবে। তবু আমি যেন গর্ব করে বলতে পারি আমার এনএসআই এর পুরো টিম সবাইকে বাঁচিয়েছে। ইয়া স্যার, এখন রাখছি তাহলে স্যার। মেঘ ফোনটা কেটে দিয়ে তার 4 বন্ধুকে বুঝিয়ে দিয়ে চলে আসলো 9 তলায়। আসলেই দেখতে পেল 4 থেকে 15 জন ডাকাত দলের সদস্য বারান্দায় দাঁড়িয়ে আছে। এটা দেখে ব্লুটুথ দিয়ে লিমন স্যারকে বলতে লাগলো, স্যার, আমি সামনে এগিয়ে যেতে পারবো না বেশি। বারান্দায় 15 জনের মতো দাঁড়িয়ে আছে। ভেতরে কয়জন থাকতে পারে এটা আমি শিওর দিয়ে বলতে পারছি না। দেখো মেঘ, দরকার পড়লে তুমি তাদেরকে মেরে ফেলো, তবু আমাদের এই বিল্ডিংয়ের একটা লোকেদেরও যাতে ক্ষতি না হয়। ফোর্স দরকার হলে বলো, আমি ফোর্স পাঠাচ্ছি। আমার কোনো ফোর্সের দরকার নেই, রাখছি এখন। এই বলে মেঘ ফোনটা কেটে দিয়ে দাঁড়িয়ে রইল। বেশ কিছুক্ষণ পর মেঘের বাকি 4-5 বন্ধু আসতেই 5 জন গুলি করতে লাগলো। 1 মিনিটের ভেতরে 15 জন শেষ। 5 জন 5 রুমের সামনে চলে গেল। বাইরে থেকে খটখট আওয়াজ করতেই ভেতর থেকে ডাকাত দলের 2 জন সদস্য বাইরে আসতেই গুলি করে মেরে ফেলল। আস্তে আস্তে 8 তলায় নামলো। 8 তলার কাজ শেষ করে চলে আসলো 7 তলায়। এভাবেই কাজ করতে করতে চলে আসলো 5 তলায়। মেঘকে দেখে ডাকাত দলের লিডার বলতে লাগলো, আয় আয়, তোর জন্যই তো অপেক্ষা করছিলাম। আমি জানি তো তুই নিশ্চয় আসবি। আমার ভাইকে জেলে ঢুকিয়ে খুব আরামের দিন কাটাবি ভাবছিলি, তাই না রে? আমি তো তোকে আরামের দিন কাটাতে দেব না। আজকে তো লাস্ট দিন। এই বলে ডাকাতের লিডার গুলি করতে লাগলো। এদিকে মেঘ লুকিয়ে লুকিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। সেও গুলি করেছে। বেশ কিছুক্ষণের মধ্যে 2 জনের পিস্তলের গুলি শেষ হয়ে গেল। এখন 2 জন সামনাসামনি দাঁড়িয়ে আছে। ডাকাতের লিডার হাতে একটা ছুরি নিয়ে আক্রমণ করতে লাগলো মেঘের ওপরে। 2 জনের মধ্যে তুমুল ফাইট চলছে। এক পর্যায়ে ডাকাতের লিডার মেঘের পেটে ছুরি মেরে দিয়ে হাসতে থাকে। মেঘ, তোর খেল খতম। চল এখন তোকে ওই 5 তলা থেকে ফেলে দিই। আমার খেল খতম না রে বিল্লুর ভাই দিল্লু, তোর খেল খতম। এই বলে মেঘ তার পেট থেকে ছুরি বের করে দিল্লুর পেটে ঢুকিয়ে দিল। সাথে সাথে দিল্লুর পেট থেকে রক্তপাত হতে লাগলো। এদিকে মেঘ তার শার্টটা খুলে পেটের মধ্যে টাইট করে বেঁধে চলে আসলো নিচতলায়। সবাইকে মেরে একেবারে নিচে এসে এসআই এর সামনে দাঁড়িয়ে বলতে লাগলো, স্যার, তাড়াতাড়ি ভিতরে যান, সবাইকে নিচে নিয়ে যান, ওরা অনেক ভয় পেয়ে আছে।
এতটুকু বলে মেঘ অজ্ঞান হয়ে গেল। মেঘকে নিয়ে আজিজুল আর লিমন তাদের গাড়ি করে চলে আসলো হাসপাতালে। তাড়াতাড়ি অপারেশন থিয়েটারে নিয়ে চলে গেল নার্স। বাইরে দাঁড়িয়ে আছে আজিজুল আর লিমন। এমন সময় ইমন, প্রান্ত, ইমতিয়াজ আর রিয়াজ আসলো। লিমন স্যারকে উদ্দেশ্য করে বলতে লাগলো, স্যার, মেঘের এখন কি অবস্থা? অপারেশন রুম থেকে ডাক্তার এখনও বের হয় নাই, তাই বলতে পারতেছি না কি হবে মেঘের। আর তোমরা কোথায় ছিলে যখন মেঘের এমন হয়েছিল? স্যার, আমরা তো বাকি রুমগুলোতে ছিলাম। আচ্ছা, এখন এসব কথা বাদ দেন, আগে ডক্টর আসুক। মেঘের অবস্থা কি তা শুনি। একদম ঠিক বলেছ। সবাই দাঁড়িয়ে আছে বাইরে। এদিকে সাংবাদিকরা ভিডিও করছে আর ছাড়ছে সোশ্যাল মিডিয়াতে। এদিকে মেঘের এমন খবর শুনে তার মা বাবা, বড় ভাই এবং তার বোন দৌড়ে চলে আসে হাসপাতালে। তাদের দেখে ইমতিয়াজ সান্ত্বনা দিতে দিতে বলতে লাগলো, আন্টি, মেঘের কিছু হবে না, সে সামান্য একটু ব্যথা পেয়েছে। আপনারা একটু বসেন চুপচাপ হয়ে। এইখানে চিল্লাচিল্লি করলে আশেপাশের মানুষদের সমস্যা হতে পারে। ইমতিয়াজের কথায় মেঘের মা কান্না থামিয়ে বসে পড়ল চেয়ারে। দেখতে দেখতে কেটে গেল 2 ঘন্টা। ডাক্তার বের হতেই লিমন স্যার বলতে লাগলো, ডাক্তার, পেশেন্টের কি অবস্থা এখন? ভয় পাওয়ার কোনো কারণ নেই, ছুরির আঘাতটা বেশি লাগে নাই। সে হয়তো অনেকক্ষণ পেটের সাথে শার্টটা বেঁধে রেখেছিল, তাই তেমন কিছু হয় নাই। তবে আপনারা চেষ্টা করবেন পরবর্তীতে ওনার পেটে যাতে সেই রকম বড় ধরনের আঘাত না পড়ে। সেই রকম বড় ধরনের আঘাত পড়লে আবার কিন্তু অন্য কিছু হয়ে যেতে পারে। আর ওনাকে 1 মাস বেড রেস্টে রাখতে হবে। এই 1 মাস পুরোপুরি ওষুধ খেতে হবে, ওষুধ মিস করা যাবে না। কিছুক্ষণ পর কেবিনে শিফট করা হবে, তখন দেখা করতে পারবেন। আবার যদি সমস্যা হয় নার্সকে বলবেন, ওনারা আমাকে ডেকে দিবে। ধন্যবাদ ডাক্তার। ডাক্তার চলে গেল। বেশ কিছুক্ষণ পর মেঘকে কেবিনে শিফট করা হলো। মেঘকে কেবিনে শিফট করতেই তার পুরো পরিবার কেবিনের ভেতরে চলে গেল। মেঘকে একবার দেখে আবার চলে আসলো বাইরে। এমন সময় লিমন স্যার বলতে লাগলো, আপনারা বাড়িতে চলে যান, আমরা আছি তো আপনার ছেলের সেবা করতে। না বাবা, তোমরা যতই থাকো না কেন, আমি আমার ছেলের কাছেই থাকবো, কোথাও যাব না। আমার ছেলের এই অবস্থা দেখে আমি চলে যাব ভাবছো? কখনো না। মিরাজ, মীরাকে নিয়ে তোর বাবাকে নিয়ে বাড়ি চলে যা, সন্ধ্যা হয়ে আসছে। ঠিক আছে আম্মু, যাচ্ছি। মেঘের খেয়াল রেখো, আমি আবার আসবো। ঠিক আছে, যা তাহলে। মেঘের পরিবার চলে গেল। প্রায় 1 ঘন্টা পর মেঘের জ্ঞান ফিরতেই সবাই একটু একটু করে কথা বলে চলে গেল বাইরে। রাত হতেই মেঘকে কিছু খাবার দিয়ে লিমন এবং বাকি সবাই চলে গেল বাড়িতে। দেখতে দেখতে 7 দিন কেটে গেল হাসপাতালে। আজকে মেঘকে রিলিজ করে দেবে। মেঘ অনেকটাই সুস্থ আছে এখন। রিলিজ দিতেই মিরাজ তার ছোট ভাই মেঘকে নিয়ে গাড়িতে উঠিয়ে দিল। কিছু ওষুধ নিয়ে চলে আসলো বাসায়। বিকেলে সবাই এসে দেখা করে গেছে মেঘের সাথে। দেখতে দেখতে সবার আদর যত্ন পেয়ে মেঘ পুরোপুরি সুস্থ হয়ে গেল 1 মাসেই। আজকে বাড়িতে শুয়ে বসে কাটিয়ে দিল 1 মাস মেঘ। রাতে খাওয়া দাওয়া শেষ করে বিছানায় শুয়ে আছে। এমন সময় লিমন স্যারের ফোন কলটা রিসিভ করতেই ওই পাশ থেকে বলতে লাগলো, মেঘ, কালকে সকালে আমার সাথে দেখা করবে। তোমাকে একটা গুপ্ত মিশনে পাঠাবো একটা গ্রামে। স্যার, আমি গ্রামে গিয়ে কি করব? আমার জানা মতে তো কোনো কাজ নেই গ্রামে। হঠাৎ আপনি আমাকে গ্রামে পাঠাচ্ছেন? কালকে আসো, সব কিছু বলবো তোমাকে। এইভাবে ফোনে বলা ঠিক হবে না। গুড নাইট, কালকে দেখা হচ্ছে সকাল 10টায়। ওকে স্যার, গুড নাইট। এই বলে মেঘ ঘুমিয়ে গেল। সকাল হতেই মীরার ডাকে ঘুম ভাঙলো মেঘের। এই ভাইয়া, ওঠ না, আর কত ঘুমিয়ে থাকবি? এখন তো ওঠ। সেই সকাল থেকে আম্মু ডাকতেছে, 11টা বেজে গেছে, এখনো ঘুমাচ্ছিস? মীরার মুখে 11টা বাজতে শুনে মেঘ লাফ দিয়ে বিছানা থেকে উঠে কিছু না বলে ওয়াশরুমে দৌড় দিল। ফ্রেশ হয়ে তাড়াতাড়ি করে চলে আসলো নিচে। কিছু না খেয়ে চলে আসলো এনএসআই অফিসে। এসে দেখে লিমন স্যার চলে এসেছে। লিমন স্যার মেঘকে দেখে বলতে লাগলো, 1 মাস থেকে অলস হয়ে গেছ? যাক, বাদ দাও সেসব কথা, এখন কাজের কথায় আসা যাক। জি স্যার, বলেন। তোমাকে যে জায়গায় পাঠাবো সেটা হচ্ছে একটা গ্রাম। সেই গ্রামে এমপি এবং তার মেয়ে মাদক এবং নারী পাচার করে থাকে। তাদেরকে ধরতে হবে হাতে নাতে। স্যার, পুলিশ পাঠিয়ে দিলেই তো ওরা ধরতে পারে, আমাকে পাঠানোর দরকার কি? মেঘ, তুমি তো জানো যেই কাজ পুলিশে পারে না ওই কাজগুলো আমাদের এনএসআই অফিসাররা করে থাকে।
তারা মানুষের মাঝে কাজ করে, কিন্তু কেউ তাদের ধরতে পারে না। তাহলে তো বলতে গেলে কেসটা আমাকেই হ্যান্ডেল করতে হবে। আচ্ছা স্যার, এইখানে কি আমি আমার পুরো টিমকে নিতে পারবো, নাকি আমাকে একাই করতে হবে এই কাজটা? পুরো টিম চলে গেলে এই দিকটা দেখবে কে? তোমাকে একাই কাজটা করতে হবে। সকল ইনফরমেশন জোগাড় করে এরপর তোমাকে তাদের ধরতে হবে। পারবে না ধরতে? ইনশাল্লাহ পারবো স্যার। আমাকে কবে যেতে হবে? আজকেই যেতে হবে তোমাকে। আর ওই এলাকায় ভ্যান গাড়ি দিয়ে সবজি বিক্রি করতে হবে। যদি তুমি সবজি বিক্রি করো তাহলে পুরো এলাকা ঘুরে ঘুরে দেখতে পারবে। ঠিক আছে স্যার, আমি আজকে রাতেই চলে যাব। তবে ওইখানে থাকবো কোথায়? সেটা আমি ব্যবস্থা করে দিতে পারবো না, তোমাকেই ব্যবস্থা করে নিতে হবে। এখন তুমি এমপির বাড়িতে থাকো বা রাজপ্রসাদে থাকো, এটা আমি বলে দিতে পারবো না। ঠিক আছে স্যার, বলতে হবে না, আমারটা আমি ব্যবস্থা করে নিব। এখন যাই তাহলে, সন্ধ্যায় আপনার সাথে দেখা করে চলে যাব। ঠিক আছে, যাও তাহলে। মেঘ চলে আসলো বাসায়। রুমে এসে ব্যাগ গোছাচ্ছে, এমন সময় মীরা বলতে লাগলো, ভাইয়া আজকে আবার কোথায় যাবে? যাচ্ছি একটা গ্রামে। দোয়া করিস যাতে মিশনটা তাড়াতাড়ি শেষ করে বাড়িতে ফিরতে পারি। পুরো দেশ ওই তো ঘুরে বেড়াও, আমার জন্য একটা ভাবি এনে দিতে পারো না? মীরার কান টেনে মেঘ বলতে লাগলো, ওরে পাকা বুড়ি রে, মিরাজ ভাইকে দেখিস না, এখন বইয়ের পিছু পিছু দৌড়ে বেড়াই। এসবের মধ্যে আমি নাই। বিয়ে করলে শুধুই প্যারা দেবে। আমার তো ইচ্ছা আছে আরও 5 বছর পর বিয়ে করব। তাহলে আমার মনে হয় এই জন্মে কাউকে ভাবি ডাকা হলো না। থাক, ডাকতে হবে না, এখন যা তো। আর আমার জন্য 1 কাপ কফি বানিয়ে আন, আর আম্মুকে ডাক দে। ঠিক আছে, ডাক দিতেছি। মীরা চলে গেল। এদিকে মেঘ তার সকল কাপড় গুছিয়ে বসে আছে। এমন সময় মেঘের রুমে প্রবেশ করলো তার মা। মেঘ তার মাকে দেখে বলতে লাগলো, আম্মু এইখানে বসো, কথা আছে তোমার সাথে। কি বলবি তাড়াতাড়ি বল, আমার কাজ আছে। আবার তোর আব্বুকে ওষুধ দিতে হবে। তোর চিন্তা করতে করতে তোর আব্বু অসুস্থ হয়ে গেছে। তোমাদের এত বারণ করা সত্ত্বেও তোমরা কেন আমাকে নিয়ে চিন্তা করো? বসো এইখানে। এই বলে মেঘ চলে আসলো তার আলমারির কাছে। এসে ড্রয়ার থেকে কয়েকটা টাকার বান্ডিল বের করে তার মায়ের হাতে দিয়ে বলল, আমি জানি না আম্মু আবারও কবে আসবো। এই টাকাগুলো খরচ করিও। আর এই নাও চাবি। আমার ড্রয়ারে আরও 2 লক্ষ টাকা আছে। যদি ভাইয়ার কোনো দরকার পড়ে তাহলে ভাইয়াকে দিও। তোর ভাইয়ার কোনো দরকার নেই। তোর ভাই এখন নিজে করে খেতে পারে। তুই তোর জন্য কিছু একটা কর। আমাদের সব দিয়ে দিলে হবে নাকি? আচ্ছা করবো নে। আমাদের তো একটা জমি বন্ধক রেখে কিছু টাকা আনছিলে, ওই টাকা দিয়ে আমাদের জায়গাটা আবারও বানিয়ে নিয়ে আসো। ঠিক আছে তাহলে। আর তোরও তো বয়স হয়ে গেছে, তোকেও তো বিয়ে দিতে হবে। মীরা বলেছে ওর বান্ধবীর সাথে নাকি তোর বিয়ে দিবে। আম্মু তুমিও পাগলি বোনটার কথায় নাচতেছ। মীরার নাকে টিপ দিলে এখনও দুধ বের হবে, আবার তুমি বলতেছ তার বান্ধবীকে বিয়ে করতে। এই দেখ, আমার নাকে টিপ দিয়ে আমার নাক দিয়ে এখন আর দুধ বের হয় না। আমি অনেক বড় হয়ে গেছি। মীরা চিন্তা করিস না, আমার মনের মতো একজনকে পাইলে আমি সবার আগে তোকে ফোন দিয়ে বলবো। আর এই নে, এইখানে 50,000 টাকা আছে তোর নতুন এডমিনের জন্য। 50,000 টাকা, আর বাকিটা তুই রেখে দে, যখন কিছু দরকার হয় কিনে আনিস। আর আব্বুর দিকে একটু খেয়াল রাখিস। বাহ বাহ, সবাইকে দেওয়া হচ্ছে, আমাকে দিবি না নাকি টাকা? আম্মুর কাছে আছে, লাগলে নিয়ে নিও। আর ভাবির ডেলিভারি কবে হবে? ডাক্তার কিছু বলেছে নাকি? ডক্টর বলেছে সামনের মাসে হাসপাতালে ভর্তি করিয়ে দিতে। বয়স কম তো, তাই আর কি আমিও এতটা রিস্ক নিতে চাচ্ছি না। ঠিক আছে, আমাকে জানাইও। আর টাকা লাগলে আম্মুর কাছ থেকে নিও। আমি আজকে রাতে চলে যাচ্ছি মদনপুর। ওইখানে গিয়ে কি করবি? এখন তো আর আমাদের কাজ নেই ওইখানে। আমাদের কোম্পানির হয়তো কোনো কাজ নেই, কিন্তু আমার কাজ আছে। যেটাই করিস না কেন ভালোভাবে করিস। আর ডক্টরের কিন্তু বলে দিয়েছে যে পেটে বেশি প্রেশার না পড়ে। প্রেশার পড়লে কিন্তু আবারও ব্লাড বের হতে পারে। ঠিক আছে, খেয়াল রাখবো, তোমরা চিন্তা করো না। মেঘ সবার কাছ থেকে বিদায় নিয়ে সন্ধ্যায় চলে আসলো এনএসআই অফিসে। লিমন স্যার এবং বাকিদের সাথে কথা বলে
বাসে উঠে পড়ল। 2 ঘন্টা পর চলে আসলো মদনপুর এলাকায়। দোকান থেকে একটা সিগারেট ধরিয়ে দাঁড়িয়ে আছে। এমন সময় একটা বয়স্ক লোক এসে বলতে লাগলো, বাবা, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি এই এলাকায় নতুন এসেছো। জি চাচা, এইখানে থাকার মতো কি কোনো হোটেল আছে নাকি? এটা গ্রাম এলাকা বাবা, এইখানে কোনো হোটেল নেই। চলো আমার সাথে, আমাদের বাড়িতে আমি একাই থাকি। ঠিক আছে, চলেন। লোকটার সাথে হাঁটতে হাঁটতে চলে আসলো তাদের বাড়ির সামনে। এমন সময় কারো চিৎকার শুনতে পেল মেঘ। চিৎকার শুনে লোকটাকে বলতে লাগলো, চাচা, এটা কে চিৎকার করতেছে? বাবা, তুমি এসব দেখো না, আর কেউ যদি ডাক দেয় তাহলে তার কাছে যাবে না, তুমি তোমার মতো করে থাকবে। চাচা, আমি এই এলাকায় একটা কাজের সন্ধানে এসেছি, আমাকে একটা কাজের ব্যবস্থা করে দিতে পারবেন? আমার একটা ভ্যান গাড়ি আছে, এটা করে তুমি সবজি বা অন্য কিছু বিক্রি করতে পারবে, কিন্তু আমার কাছে এত অর্থ নেই যে তোমাকে দিয়ে সাহায্য করব। আমার কাছে 10,000 টাকা আছে, আমি এই 10,000 টাকার সবজি উঠালে বিক্রি করতে পারবো তো চাচা? ইনশাল্লাহ বিক্রি করতে পারবে। হ্যাঁ, এখন ঘরে চলো। মেঘকে নিয়ে ঘরে চলে গেল বয়স্ক লোকটা। রাতে হালকা পাতলা খাবার খেয়ে ঘুমিয়ে গেল। সকাল 6টা। এমন সময় বয়স্ক লোকটা ডাকতে লাগলো মেঘকে। বাবা ওঠো, তোমাকে নিয়ে বাজারে যেতে হবে, এখন না গেলে সস্তায় কিছু পাবে না। চাচা, উঠতেছি এখুনি। মেঘ উঠে ফ্রেশ হয়ে ভ্যান গাড়িটা নিয়ে চলে আসলো মাঠে। বিভিন্ন কৃষকের কাছ থেকে সবজি কিনে ভ্যান গাড়িতে নিয়ে ওঠালো। সকাল 10টা। বাজার থেকে রুটি খেয়ে সবজি বিক্রি করতে বেরিয়ে গেল। এদিকে গ্রামের রাস্তা দিয়ে হেঁটে হেঁটে সবজি বিক্রি করছে। এমন সময় একটা মেয়ে এসে সামনে দাঁড়ালো মেঘের আর বলতে লাগলো, কি রে, তোকে তো আগে কখনো এই এলাকায় দেখি নাই, আজকে হঠাৎ কোথা থেকে এসেছিস সেই এলাকায়? আমি আজিমপুরের গ্রাম থেকে এসেছি, রহিম চাচার বাড়িতে। আজ থেকে এই এলাকায় সবজি বিক্রি করব। আপনার লাগবে নাকি সবজি আপা? কি রে, আমি কোন দিক দিয়ে তোর আপা লাগি এটা বলতো? তাহলে আপনাকে কি ডাকবো আপা? আর কোনো দিন যদি আমাকে আপা ডাকিস তাহলে তোরে এইখানেই এটা দিয়ে মেরে ফেলবো। পিস্তল? ম্যাডাম, আমাকে ছেড়ে দেন, আমার ভুল হয়ে গেছে। এই তো লাইনে এসেছো বাছাধন, আগে যদি ম্যাডাম বলতা তাহলে হয়তো চর খাইতে হতো না। 500 টাকা দে। আমি কষ্ট করে কাজ করি, আপনাকে কেন 500 টাকা দিতে যাব? আমি এই এলাকার এমপির মেয়ে, আমি একবার যা বলি তাই হয়। এখন যদি কাউকে ডেকে এনে বলি তোকে মেরে ফেলতে, তাহলে ওরা তোকে মেরে ফেলবে। এই নেন ম্যাম, প্লিজ তবু আমাকে মারেন না। গুড বাই। আরে তো ভয় পাচ্ছিস কেন? আমি কি তোরে গুলি করেছি নাকি যে ভয় পাবি? এখান থেকে সোজা চলে যাবি, আর কোনো দিন যেন তোকে আমার সামনে না দেখি। ঠিক আছে ম্যাডাম, আর কোনো দিন আমাকে আপনার সামনে দেখবেন না। এখন তাহলে যাই। এই বলে মেঘ চলে গেল। এদিকে আফরিন তার লোকদের বলতে লাগলো, এই তোমরা খোঁজ লাগাও, এই ছেলে কোথা থেকে এসেছে, আগে কি করতো, আমার সব ডিটেলস চাই আজকে রাতের ভিতরে। ঠিক আছে ম্যাডাম, আজকে রাতেই পেয়ে যাবেন। আফরিন তাদের গাড়িতে উঠে চলে গেল বাড়িতে। এইদিকে মেঘ চলে আসলো বাসায়, গোসল করে খাবার খেতে বসেছে। এমন সময় রহিম বলতে লাগলো, বাবা, রাস্তায় কি তোমাকে কোনো মেয়ে ধরেছিল নাকি? জি চাচা, আমার কাছ থেকে 500 টাকাও নিয়ে গেছে। এইটা হচ্ছে এমপির মেয়ে, সে যা বলে তাই করে, তার সাথে যেই লাগতে আসে তাকে সে মেরে ফেলে। দেখলাম তার হাতে একটা পিস্তল, ওটা দিয়েই মনে হয় খুন করে মানুষদের। আর পাশের বাড়িতে যাই হয়ে যাক না কেন, যতই চিৎকার চেঁচামেচি হোক না কেন, তুমি ভুলেও ওই বাড়িতে যেও না। তুমি গেলে তোমাকে যদি দেখে তাহলে তোমাকেও মেরে ফেলবে। না চাচা, আমি যাব না। আমি আমার বাবা মাকে সুখী দেখতে চাই।
সবজি বিক্রি করেই আমার দিন চলে যাবে। আর যদি এইখানে তোমার না পোষে তাহলে ঢাকায় চলে যাও, ভালো একটা চাকরি পাবে। না চাচা, আলহামদুলিল্লাহ ভালো ইনকাম করেছি সবজি বিক্রি করে। এখন বাজারের দিকে নিয়ে যাও, ভ্যানটা বাজারে বিক্রি করতে পারবে সবজি। ঠিক আছে চাচা। এই বলে মেঘ চলে আসলো বাজারে। দোকান থেকে একটা সিগারেট ধরিয়ে খাচ্ছে। এমন সময় পেছন থেকে কে যেন মেঘের হাত থেকে সিগারেটটা টান মেরে নিয়ে নিল আর বলতে লাগলো, আমার এলাকায় আমি একমাত্র ব্যক্তি যে কিনা সবার সামনে সিগারেট খেতে পারবো। সবাই আড়ালে গিয়ে সিগারেট খায়, তুই জানিস না? না ম্যাডাম, আমি জানি না। প্লিজ আমাকে এবারের মতো মাফ করে দেন, আর কোনোদিন এমন কাজ করব না। অপরাধ যখন করে ফেলেছিস তখন তো শাস্তি পেতেই হবে। ঠিক আছে ম্যাম, আমি শাস্তি পেতে রাজি আছি। বলেন কি করতে হবে? তোর শরীরে রক্ত দিয়ে আমার জুতো মুছে দিবি। এখন যদি না করিস তাহলে এটা দিয়ে গুলি করে খুলি উড়িয়ে দেব। কিন্তু ম্যাম, আমি এখন রক্ত কোথা থেকে পাবো? প্লিজ ম্যাম, আমাকে ছেড়ে দেন, আমি পানি দিয়ে পরিষ্কার করে দিতেছি। আমি একবার যখন বলেছি তোর রক্ত দিয়ে পরিষ্কার করতে, তখন তোর রক্ত দিয়ে পরিষ্কার করতে হবে, অন্য কোনো কিছু দিয়ে না। মেঘ তার ছুরিটা দিয়ে যেই হাত কাটতে যাবে, এমন সময় আফরিন তার হাতটা ধরে বলতে লাগলো, থাক, কাটতে হবে না। তোকে আমার খুব পছন্দ হয়েছে, আজকে দেখেই ভালো লেগে গেছে তোকে। চল, তোকে আমার বাড়িতে কাজ দিব। না ম্যাডাম, আমি আপনার বাড়িতে যাব না। আমি আপনার সাথে গেলে আপনি আমাকে মেরে ফেলবেন। প্লিজ ম্যাডাম, আমাকে ছেড়ে দেন, আমি এই এলাকা থেকে চলে যাব। এই এলাকায় একবার যখন ঢুকে পড়েছিস তখন বের হতে হবে আমার অনুমতি নিয়ে, অথবা লাশ হয়ে। এখন বল, তুই কোনটা করে বের হবি? আমাকে মেরে ফেলেন, তবুও আমি আপনার বাড়িতে যাব না। এই নেন, আমি আপনার সামনে দাঁড়িয়েছি, আমাকে গুলি করান। এত সহজে তো আমি তোকে মারবো না চান্দু। তুই ভাবছিস আমি তোকে চিনবো না? আয়, তোরা এই শালাকে গাড়িতে উঠিয়ে আমার বাংলো বাড়িতে নিয়ে যা। এই চল বলতেছি। না, যাব না আমি। মেঘ এটা বলতেই আফরিন তার প্যান্টের পকেট থেকে একটা ক্লোরোফর্ম বের করে মেঘের মুখে মারতেই সাথে সাথে মেঘ অজ্ঞান হয়ে গেল। সন্ধ্যায় জ্ঞান ফিরতেই দেখতে পেল মেঘ চার দেওয়ালের বন্দি একটা ঘরে চেয়ারের সাথে বেঁধে রেখেছে তাকে। এটা দেখে মেঘ চিৎকার করতে লাগলো, কে কোথায় আছো? আমাকে বাঁচাও! কে কোথায় আছো? আমাকে বাঁচাও! মেঘের চিৎকার শুনে আফরিন ঘরের ভেতরে ঢুকতে ঢুকতে বলতে লাগলো, আয় চুপ! তোরে এইখানে এনেছি কি চেঁচামেচি করার জন্য? তোকে আমার বেশ পছন্দ হয়েছে, আমি তোকে সবসময় আমার সাথে সাথে রাখবো। আমি আপনার মতো ডাইনি মেয়ের সাথে থাকবো না। আমার সবজি বিক্রি ওই ভালো লাগে, আমি সবজি বিক্রি করব। কি বলি তুই? আমি ডাইনি? আয়, আমার মুখের দিকে একবার তাকিয়ে দেখ। ক্যাটরিনা কাইফের চেয়েও আমি বেশি সুন্দরী, আর সেইখানে তুই বলতেছিস আমি ডাইনি? সত্যি করে বল, তুই ঢাকা থেকে এসেছিস তাই না? আরে আপনি কি বলতেছেন? আমি ঢাকা থেকে আসতে যাব কেন? জীবনে তো ঢাকায় যায় নাই, আবার বলেন ঢাকা থেকে এসেছি। কিরে, তোরা কি ইনফরমেশন নিয়ে এসেছিস? এই শালা তো বলতেছে ঢাকা যায় নাই কখনোই। ম্যাডাম, একটু ভুল হয়েছে। আসলে এই ছেলে ঢাকা থেকে আসে নাই, অন্য একটা ছেলে এসেছে। একটু আগে থানায় এসআই ফোন দিয়ে জানিয়েছে। এই দেখেন ওই ছেলে ছবি। তাহলে তোরা কেন এটাকে উঠিয়ে আনছিস? তাকে যেইখান থেকে তুলে এনেছিস ওই জায়গায় রেখে আয়। চলেন যাই তাহলে। মেঘ যেই ঘর থেকে বের হতে যাবে, এমন সময় পেছন থেকে আবারও আফরিন বলে উঠল, এই চল আমার সাথে, আজ থেকে তুই আমার বাড়িতে থাকবি। আমি আপনার মতো ডাইনির সাথে থাকবো না। রাতে যদি ঘুমাই, কখন জানি আবার আমার উপরে ঝাঁপিয়ে পড়েন। এখন যদি আমার সাথে না যাস তাহলে এক্ষুনি তোর উপরে ঝাঁপিয়ে পড়বো। না না, যাব, চলেন যাই। মেঘকে নিয়ে আফরিন চলে আসলো বাড়িতে। কলিং বেল দিতেই আফরিনের আব্বু এসে বলতে লাগলো, আফরিন, এই ছেলেটাকে। আব্বু, এই ছেলেটা আমার বন্ধু, আজ থেকে এই বাড়িতে থাকবে সে।
এমনিতেই ঝামেলা চলতেছে, আবার তুই তোর বন্ধুকে নিয়ে এসেছিস। যা, তাকে রুম দেখিয়ে দিয়ে আমার কাছে আয়, কথা আছে। ঠিক আছে আব্বু, আসতেছি। আফরিন মেঘকে নিয়ে চলে গেল একটা রুমে। রুমটা দেখিয়ে দিয়ে বলতে লাগলো, আজ থেকে এই রুমে তুই থাকবি। আর কোনো কিছু দরকার আছে নাকি তোর? আমি এইখানে কি কাজ করব? প্লিজ আমাকে দিয়ে আসেন বাজারে। আমি রহিম চাচার বাড়িতে থাকবো আর সবজি বিক্রি করব। একদম জানে মেরে ফেলবো বলে দিলাম তোরে। চুপচাপ এখানে থাক, আমি একটু পরে আসতেছি। ঠিক আছে, আর একটা কথা ছিল। আবার কি কথা বল। আপনার ঘরে তেলাপোকা কেন? মানে কোথায় তেলাপোকা? আপনার পিছনে। এটা বলতেই আফরিন এক দৌড়ে মেঘকে জড়িয়ে ধরল। এদিকে মেঘ তার প্যান্টের পকেট থেকে একটা চিপ বের করে আফরিনের পরনে শার্টের কলারে লাগিয়ে দিল। বেশ কিছুক্ষণ যেতেই মেঘ বলতে লাগলো, এখন ছাড়েন আমাকে, তেলাপোকা চলে গেছে আরও আগে। সরি, আমি বুঝতে পারি নাই। হয়েছে, আর সরি বলতে হবে না। আফরিন আর কিছু না বলে চলে গেল নিচে। তার বাবার পাশে বসতেই তার বাবা বলতে লাগলো, দেখ আফরিন, আমি খবর পেয়েছি যে এই এলাকায় NSI অফিসার এসেছে, সো একটু দেখে শুনে কাজ করিস। আবু, কালকে রাতে সবগুলো মেয়ে আর গাঁজা পাচার করে দিব। পরে 1 সপ্তাহের মধ্যে ওই NS অফিসারকে খুঁজে বের করে তোমার সামনে গুলি করে মারবো। যা, এখন আর ছেলেটার দিকে একটু খেয়াল রাখিস। হঠাৎ করে কিন্তু এই এলাকার নতুন নতুন মানুষের আগমন ঘটতেছে। আবু, এই ছেলেটা গ্রাম থেকে এসেছে, একটু ভয় দেখালেই কান্না করে দেয়। সো তাকে যে সন্দেহ করব তা কিন্তু নয়। তবুও কথায় আছে না, সর্ষের মধ্যেই ভূত আছে। তেমনি ঘরে বসে সে সকল কাজ করবে আর আমরা টের পাবো না। ঠিক আছে আব্বু, তুমি যেহেতু বলতেছ, তাহলে আমি না হয় খেয়াল রাখবো এই ছেলেটার ওপর। ঠিক আছে, এখন গিয়ে ফ্রেশ হয়ে আয়, খাবার খাবি। আব্বু, আজকে 5টি বছর হয়ে গেছে, আমার এখনো আসে না কেন নানা বাড়ি থেকে? যেই দিন এই কাজ ছাড়তে পারবো এবং পুলিশের কাছে স্যালেন্ডার করব, ওই আসবে বলেছে। তোর মায়ের আগে আসবে না। ঠিক আছে, আমি একবার নানা বাড়িতে যাবো কাল সকালে, গিয়ে দেখি হামুকে ফিরিয়ে আনতে পারি নাকি। কোনো লাভ হবে না। তোর মামা হচ্ছে SI, তার কাছে সারেন্ডার করলে তোর মায়ের কাছে খবর যাবে, এরপর তোর মা এই বাড়িতে পা রাখবে। ও আচ্ছা, তাহলে আর তো ডেকে আনার কোনো দরকারই নেই। এখন তাহলে আমি যাই, গিয়ে ফ্রেশ হয়ে নিই। যা। আফরিন চলে গেল তার রুমে। ফ্রেশ হয়ে বাইরে আসতেই দেখতে পেল মেঘ তার রুমে বসে আছে। মেঘকে দেখে আফরিন বলতে লাগলো, এই ছেলে, তুই আমার রুম চিনলি কি করে? তাড়াতাড়ি তোর রুমে যা বলতেছি, তা না হলে কি আমি গুলি করে মেরে ফেলবো। আমার তো কাপড় নেই, আমি এখন কি পরবো? এই নে, আমার শার্ট আর প্যান্টটা নিয়ে যা, গিয়ে পর, কালকে এনে দিব তোর জামা কাপড়। আপনার জিনিস আমার শরীরে লাগবে না, তবুও বলতেছেন পড়ার জন্য? লাগবে না যেহেতু, তুই তো রুমে যা, কালকে এনে দেবো বলেছি না? ঠিক আছে। আফরিন ড্রেস চেঞ্জ করে চলে আসলো মেঘের রুমে। মেঘকে নিয়ে খাবার টেবিলে বসে খাবার খাচ্ছে। চলুন দেখে আসি মেঘ আফরিনের রুমে কেন গিয়েছিল। ফ্ল্যাশব্যাক। কিছুক্ষণ আগে মেঘ তার পকেট থেকে কয়েকটা ছোট ছোট সিসি ক্যামেরা নিয়ে চলে গেল আফরিনের কেবিনে। গিয়ে দেখে আফরিন ওয়াশরুমে গোসল করছে। তাই একবার বাইরে আশেপাশে তাকিয়ে দেখে নিল কেউ আসতেছে কিনা। কেউ নেই, তাই সিসি ক্যামেরাগুলো বিভিন্ন জায়গায় লাগিয়ে দিল যাতে কেউ না দেখে। ঘরে যা কথা বলবে সব শোনা যাবে। এখন গল্পে ফেরা যাক। খাবার টেবিলে বসে আছে এমন সময় আফরিনের আব্বু বলল, এই ছেলে, তোমার নাম কি আর এই এলাকায় এসেছো কেন? আঙ্কেল, আমার নাম হচ্ছে মেঘ। আমি এই গ্রাম থেকে এসেছি এই এলাকায় সবজি বিক্রি করতে। ও আচ্ছা, রহিম তোমার কি হয়? উনি আমার কিছুই হয় না। ওই দিন রাতে দাঁড়িয়েছিলাম বাজারে,
অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার ফলে উনি এসে জিজ্ঞাসা করে পরে সব বললাম ওনাকে। পরে উনি আমাকে ওনার বাড়িতে নিয়ে গেছে। ও আচ্ছা, তোমাকে দেখে তো বেশ ভালো ঘরের ছেলে হচ্ছে। তা তোমার বাড়িতে কে কে আছে? আমার বাড়িতে আব্বু, আম্মু, ভাইয়া আর একটা বোন আছে। ভাইয়া জমিতে কাজ করে কোনো রকম সংসার চালায়। ও আচ্ছা, এখন খেয়ে নাও, পরে তোমার সাথে কথা হবে। সবাই খাওয়া দাওয়া করে যার যার রুমে চলে গেল। রাত প্রায় 12টা, সবাই ঘুমোচ্ছে। এমন সময় মেঘ তার রুম থেকে বের হয়ে চলে আসলো বেডরুমে। সব জায়গায় সিসি ক্যামেরা এবং মাইক্রোফোন লাগিয়ে দিয়ে চলে আসলো তার রুমে। সকাল 10টায় ঘুম ভাঙলো মেঘের। খাট থেকে নামতে যাবে, দেখতে পেল তার পরনে কোনো কিছুই নেই। এটা দেখে সে কি করবে বুঝতেছে না। মনে মনে বলতে লাগলো, সালা রাতে এমনভাবে ঘুমিয়েছি, আমার শার্ট আর প্যান্টটাও চুরি করে দিয়ে গেছে। এখন উঠে কোথায় যাব? এসব ভাবছে মনে মনে। এমন সময় আফরিন হাতে করে একটা শার্ট আর একটা প্যান্ট নিয়ে আসলো। মেঘের হাতে দিয়ে বলল, এই নাও, এটা পরে নাও। সকালে আমাদের বাসার কাজের লোক নিয়ে গেছে তোমার শার্ট আর প্যান্ট। মানে কাজের লোক কি ছেলে না মেয়ে? মেয়ে। তার মানে আমার সব কিছু দেখে ফেলেছে। আরে সে কিছু দেখে নাই, তার ছেলে এসে তোমার জামা কাপড় নিয়ে গেছে। আর সে জামা কাপড় খুঁজেছে, এটা তুমি দেখো নাই। না, সে কিভাবে জামা কাপড় খুলেছে এটাও বুঝতে পারি নাই। আচ্ছা, এখন আপনি যান, আমি জামাটা পরে নিই। আফরিন চলে যেতে মেঘ জামা কাপড় পরে ফ্রেশ হয়ে চলে গেল নিচে। খাওয়া দাওয়া শেষ করে বসে আছে। এমন সময় আফরিন বলতে লাগলো, এখন চলো আমার সাথে। আমি এখন কোথায় যাব আবার? গেলেই দেখতে পারবি, কাজ আছে একটা। আফরিন মেঘকে নিয়ে একটা ব্রিজের নিচে চলে আসলো। কোমর থেকে পিস্তলটা বের করে মেঘের মাথায় ঠেকিয়ে বলতে লাগলো, দেখ, আমি জানি তুই একজন এনএস অফিসার। আমার কাছে লুকিয়ে কিচ্ছু হবে না। কালকে রাতে আমার ঘরে এবং পুরো বাড়িতে সিসি ক্যামেরার সাথে মাইক্রোফোন লাগিয়ে দিয়েছিলি, এটা আমি ভালো করেই জানি। আরে কি যাতা বলতেছেন? আর এইসব মাইক্রোফোন আর সিসি ক্যামেরাটা কি? আমি তো কিছুই জানি না। এখন আর বাহানা করতে হবে না, সত্যি করে বল, এই এলাকায় কেন এসেছিস? আমি এসেছি আপনাদের ধরতে। আপনাদের কারণে দেশ থেকে মেয়ে পাচার এবং গাঁজা আরও অন্য কিছু পাচার হচ্ছে। আমার যা ইচ্ছা তাই করব। বেশি যদি কথা বলিস, এটা দিয়ে গুলি করে মেরে ফেলবো। আমি এনএসআই অফিসার, আমার মধ্যে ডর ভয় নেই। মেরে ফেলেন আমাকে। ঠিক আছে। এটা বলেই আফরিন মেঘের পায়ে গুলি করে দিল আর বলতে লাগলো, আমাদের ধরার চেষ্টা করিস না। একবার যদি ধরতে আসিস, তাহলে এখন তো তোর পায়ে গুলি করেছি, পরের বার পায়ে না, সোজা বুকে গুলি করব। আসলে আপনাদের মধ্যে মনুষ্যত্ব নেই, থাকলে এমন করতে পারতেন না। ঠিক আছে, আপনারা আপনাদের মতো কাজ করেন, আমি আর বাধা দিব না। এই বলে মেঘ আর কিছু বলল না। এদিকে আফরিন তাদের গাড়িটা নিয়ে আসলো মেঘের সামনে। মেঘকে তার কাঁধে ভর করিয়ে গাড়িটা উঠিয়ে দিল আর বলতে লাগলো, আমার মধ্যে সব কিছুই আছে। আমার এখন টাকার নেশা ধরেছে, তাই আমি এইসব কাজ করতেছি। এসব কাজ করে সামান্য কিছু টাকা পান আপনি। এই টাকা তো আর আপনার সাথে কবরে যাবেন না, তাই না? সো এইসব কাজ ছেড়ে দিয়ে ঢাকায় গিয়ে ভালো একটা কাজও তো করতে পারেন। একদম চুপ, বেশি জ্ঞান দিবি না বলে দিলাম। জ্ঞান দিলে আবার তোর আরেক পায়ে গুলি করে দিব, মনে যেন থাকে। আফরিন মেঘকে নিয়ে চলে আসলো হাসপাতালে। মেঘের পা থেকে গুলিটা বের করে ব্যান্ডেজ করে নিয়ে চলে আসলো রহিম মিয়ার বাড়িতে। মেঘের ব্যাগটা নিয়ে গাড়িতে আসতেই আরফিন বলতে লাগলো, আমার বাড়িতে যা লাগানো লাগিয়ে ফেলেছিস, যদি আবার কোনো লাগানোর চেষ্টা করিস তাহলে ভুলে যাস না আজকের দিনের কথা। ভুলে যাব না, তবে আর বেশি দিন নেই। আমি আপনাদের এই খেলা শেষ করব, দেখে নিন। ঠিক আছে, দেখে নিবনি। তবে তুই যেখান থেকে এসেছিস ভালো হওয়ার পর ওইখানে চলে যাস, তা না হলে কিন্তু তোর কি হবে বুঝতেও পারবি না। আমার কিছুই হবে না, আমাকে মেরে ফেললে মেরে ফেলেন,
তবুও আমি আপনাদের একদিন না একদিন ধরেই ছাড়বো। আমি কখনো হার মানতে শিখি নাই, আর মানবও না। ঠিক আছে, দেখা যাবে। আফরিন মেঘকে নিয়ে চলে আসলো বাড়িতে। মেঘের পায়ে ব্যান্ডেজ করা দেখে আফরিনের আব্বু বলতে লাগলো, কী রে আফরিন, মেঘের কি হয়েছে? ওর পায়ে ব্যান্ডেজ করা কেন? পড়ে গিয়ে কেটে গেছে আব্বু, তাই হাসপাতাল থেকে ব্যান্ডেজ করিয়ে নিয়ে আসলাম বাড়িতে। ও আচ্ছা, যা তাকে নিয়ে ঘরে দিয়ায়, কিছু কথা আছে। ঠিক আছে আব্বু। মেঘকে ঘরে রেখে আফরিন আর চোখে একবার তাকিয়ে চলে আসলো নিচে। এদিকে মেঘ ইয়ারফোন লাগিয়ে তাদের কথা শুনতে লাগলো। চলুন শুনে আসি কি কথা হচ্ছে তাদের মাঝে। আব্বু, আমাকে যেন কি বলতে চাইছিলে, বলো। শোন, আমি কিছুদিন দেশের বাইরে যাব, ওইখানে 10 দিনের মতো থাকবো। থাকার পর আবার দেশে ফিরে আসব। এই সময় দেশের বাইরে যাওয়ার কি দরকার আব্বু? বাড়িতেই থেকো, যা ডিল করার ফোনে করে ফেলো। না রে মা, আমাকে যেতেই হবে। বড় বড় ডিল এই দুইটা, তাই আর কি যাওয়াটা অনেক প্রয়োজন আমাকে। তাহলে যাও, আর কি করার। আফরিন আরও কিছু কথা বলা শেষ করে চলে আসলো মেঘের রুমে। দুজন বসে আছে, এমন সময় মেঘ বলতে লাগলো, আপনার বাবার একটা ছবি দিতে পারেন আমাকে? এই নেন, আমার ফোন, যা যা লাগবে নিয়ে নেন। তবে আব্বুর এখন যেই রূপ দেখতেছেন, এটা আসল না। আজকে রাতে আব্বু দেশের বাহিরে চলে যাবে, এইখানে আবার দেশে নাও আসতে পারে। এখন আপনি আপনার কাজ করেন। আমি আমার কাজ করব মানে? আপনি আমাদের ধরতে এসেছেন, ধরে নিয়ে যান। পরের বার আবার আমাদের পাবেন নাকি তার কোনো শিওর নেই। ঠিক আছে, আমি দেখতেছি কি করা যায়। তবে আপনি কেন নিজের ইচ্ছায় ধরা দিচ্ছেন আমাদের কাছে? আপনি চাইলেও তো বাঁচতেও পারেন। আমার আর এইসব ভালো লাগে না, তাই নিজ ইচ্ছায় ধরা দিচ্ছি আপনাদের কাছে। এখন আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, আমাকে ফাঁসি দিয়েন না, যাবজ্জীবন কারাদণ্ড দেন। আমি থাকতে পারবো, তবুও আমাকে ফাঁসি দিবেন না। ঠিক আছে, আপনি যান, পরে আমি আপনাকে জানাবো। বাই। আফরিন কান্না করতে করতে চলে গেল তার রুমে। এদিকে মেঘ আফরিনের ফোন থেকে সকল ডকুমেন্টস বের তার ফোনে নিয়ে নিল। সন্ধ্যায় ফোন দিল লিমন স্যারের কাছে। কয়েকবার রিং হতেই ওই পাশ থেকে ফোনটা রিসিভ করলো লিমন স্যার। আসসালামু আলাইকুম স্যার, আপনার ফোনে 2টা ছবি পাঠিয়েছি, দেখেন। ওই 2টা ছবির লোক কিন্তু একজনই। আজকে রাতের ফ্লাইটে করে উনি দেশের বাইরে চলে যাবে। ঠিক আছে মেঘ, আমি এখনই আমাদের সকল এনএসআই অফিসারদের কাছে এই ছবিটা পাঠিয়ে দিতেছি, যাতে ওদের সামনে পড়লেই তাকে ধরে ফেলে। ঠিক আছে স্যার, যা করার তাড়াতাড়ি করান। আমি যেতে পারবো না, আমার পায়ে গুলি করেছে এমপির মেয়ে। তুমি ঠিক আছো তো নাকি? আমি ঠিক আছি। আর এমপির মেয়েকে নিয়ে চিন্তা করতে হবে না, তিনি স্যালেন্ডার করে ফেলবে। মেঘ কথা বলছে এমন সময় ঘরের ভেতরে প্রবেশ করলো রাজু। রাজুকে দেখে মেঘ ফোনটা পাশে রেখে নিচে বসে পড়লো আর বলতে লাগলো, রাজু, আপনি আমাদের কাছে স্যালেন্ডার করেন তাড়াতাড়ি, তা না হলে আপনি যে কোনো জায়গায় যান না কেন, আপনাকে ধরে ফেলবে আমাদের লোকেরা। আমাকে ধরা এতই সহজ মনে করেছিস নাকি? এতই সহজ না। এখন আমি তোকে মেরে ফেলে এইখান থেকে আমার মেয়েকে নিয়ে পালিয়ে যাব। আপনার পালানোর সকল রাস্তা বন্ধ করে দিয়েছি আমি। বাড়ি থেকে বের হলেই আপনাকে ধরে ফেলবে এনএসআই অফিসাররা। ওরা আমাকে চিনতেও পারবে না, ধরবে কি করে? এখন আমি তাকে গুলি করে মেরে ফেলবো। এই বলে রাজু গুলি করতে লাগলো মেঘের ওপরে। মেঘ তার ব্যাগ থেকে পিস্তলটা বের করে গুলি করতে লাগলো। গুলির শব্দ শুনে আফরিন তার পিস্তলটা নিয়ে দৌড়ে চলে আসলো মেঘের রুমে। এসে থেকে মেঘের আরেক পায়ে গুলি করেছে তার বাবা। এদিকে মেঘের হাত থেকে পিস্তলটা পড়ে গেল। কি রে, তুই না বলেছিলি তোর এনএসআই অফিসাররা আমাকে ধরে নিয়ে যাবে? এখন তো এইখানে মরতেছিস, কিন্তু তোকে বাঁচানোর কেউ নেই। কেউ নেই তো কি হয়েছে, আমি তো আছি। এই বলে আফরিন রাজুর 2 পায়ে গুলি করে দিল। এদিকে মেঘ বলতে লাগলো, আমার ফোনটা দাও আমার কাছে, আর তোমার বাবাকে একটা কিছু সাথে বেঁধে ফেলো। এটা আমার বাবা না, এটা আমার মামা। আমার বাবা মাকে কোথায় যেন আটকে রেখেছে 5 বছর ধরে। আমি তাদের অনেক খোঁজা খুঁজেছি,
পাই নাই। আমার সাথে বাটপাড়ি করেছিস না, এই বাটপাড়ির ফল তোকে পেতে হবে। তোর কারণে তোর মা বাবার মৃত্যু হবে, এই বলে দিলাম। আমার মা বাবার যদি কিছু হয়, রাজুর বাচ্চা রাজু, তোকে আমি ছেড়ে দিব না, এই বলে দিলাম। দেখা যাবে। আমি এখনই ফোন দিতেছি, সাথে সাথে তোর মা বাবাকে মেরে ফেলবে। এই বলে রাজু পকেট থেকে ফোনটা বের করতে যাবে, এমন সময় আফরিন তার হাতে গুলি করে ফোনটা নিয়ে নিল তার কাছে। এদিকে মেঘ তার স্যারের কাছে ফোন দিয়ে বলে দিল কয়েকজন অফিসার পাঠাতে। বেশ কিছুক্ষণের মধ্যে কয়েকজন অফিসার এসে আফরিন এবং রাজুকে ধরে নিয়ে গেল। এদিকে ইমন মেঘকে নিয়ে চলে আসলো হাসপাতালে। আরেক পা থেকে বুলেটটা বের করে ব্যান্ডেজ করে নিয়ে চলে আসলো বাড়িতে। দেখতে দেখতে কেটে গেল 15টি দিন। মেঘের পাও ভালো হয়ে গেল। সকালে চলে আসলো তার অফিসে, বসে বসে ফাইল দেখছে। এমন সময় লিমন স্যার আসলো আর বলতে লাগলো, মেঘ, আজকে রাজু এবং আফরিনকে আদালতে ওঠানো হবে, তোমাকে যেতে হবে ওইখানে। ঠিক আছে স্যার, যাব। আর এই ফাইলটা তো করিমপুরের এসআইয়ের ফাইল, এইখানে কেন? করিমপুরে এসআই শত্রুদের হাতে ধরে আমাদের দেশ থেকে বাংলা পিস্তলগুলো পাচার করতেছে, তাদেরকে ধরতে হবে। পারবে তো ধরতে? ইনশাল্লাহ পারবো স্যার। আগে এই কেসটা শেষ করে নিই, পরে করিমপুর এসআইয়ের কাজটা ধরবো। ঠিক আছে, চলো এখন আদালতে যাওয়া যাক। মেঘ চলে গেল জেলের ভেতরে। আফরিন এবং রাজুকে নিয়ে চলে আসলো আদালতে। কাঠগড়ায় দাঁড়িয়ে আছে দুইজন। জজ সাহেব বলতে লাগলো, আরফিন, ওই যে তোমার মা বাবাকে মুক্তি করে আনা হলো, আমি মেঘের কাছ থেকে সব শুনেছি। তুমি কি চাও বলো, আমরা তোমাকে সেই শাস্তিটাই দিব। জজ সাহেব, আমাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন, তবুও আমাকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দিয়েন না। আমি আমার সকল ভুল স্বীকার করেছি। তোমাকে 1 বছরের কারাদণ্ড দেওয়া হলো, আর তোমাদের কোথায় কোথায় আস্তানা আছে এনএসআই অফিসার মেঘকে সব কিছু বলে দাও, সে তোমাদের আস্তানা থেকে সব কিছু নিয়ে আসবে। স্যার, আমার জানা মতে 2টা গুপ্ত আস্তানা আছে, এটা মামা জানে। আপনি ওনার কাছ থেকে জেনে নেন। রাজু, তুমি সত্যিটা বলে দিলে সাজা কম পাবে, আর যদি না বলো তাহলে তোমাকে সাজা অনেক বাড়ানো হবে। যাই হোক না কেন, আমি সত্যিটা বলবো না, আমাকে মেরে ফেলেন। সমস্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তি করে আদালত এই সিদ্ধান্ত নিয়েছে যে আরফিন আক্তারকে 1 বছরের জেল এবং রাজুকে আগামী 12 তারিখ রাত 2টার মৃত্যুর দণ্ডের আদেশ করা হলো। এবং রাজুর গুপ্ত আস্তানাগুলো কোথায় কোথায় আছে সবগুলোর খোঁজ নিয়ে ওইখানে যা পাওয়া যাবে সবগুলো সরকারের হেফাজতে নেওয়ার আদেশ দেওয়া হলো। আফরিন একবার মেঘের দিকে তাকিয়ে চলে গেল কারাগারে। এদিকে ইমন রাজুকে নিয়ে চলে গেল অন্ধকার একটা রুমে। তাকে বন্দি করে গরম পানি তার উপরে ঢেলে দিয়ে পেটাতে লাগলো আর বলতে লাগলো, এই কুত্তার বাচ্চা, তাড়াতাড়ি বল তোর আস্তানা কোথায় আছে। যদি বলে দেস তাহলে আমি আদালতের কাছে তোর যাবজ্জীবন কারাদণ্ড চাইব। এইভাবে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড না দেওয়া থেকে বাঁচাতে চাই। আমি বললেও আমাকে ফাঁসিতে ঝোলাবি, আর না বললেও আমাকে ফাঁসিতে ঝোলাবি, এটা আমি জানি, তাই আমাকে মেরে ফেল, তবুও বলবো না। ইমন রাজুকে অনেক মারছে, কিন্তু রাজু কিছুই বলছে না। এমন সময় মেঘ রুমের ভেতরে ঢুকলো আর বলতে লাগলো, আরে শালা, এইভাবে মারলে সত্যি কথা কি কোনো কিছুই বের করতে পারবি না। ওর দুর্বল জায়গায় আঘাত করতে হবে, তাহলে সুরসুর করে বলবে তার আস্তানা কোথায়। রাজু, এই দেখা তো, এটাকে। মেঘ তার ফোনে একটা ভিডিও রাজুর সামনে ধরে বলতে লাগলো, প্লিজ আমার মেয়েকে ছেড়ে দাও, আমি তোমাদের সব সত্যি কথা বলবো, আমার মেয়েকে ছেড়ে দাও। আগে সব বল, এরপর তোর মেয়েকে ছেড়ে দিতেছি। আমার বাড়ির ভিতরে স্টোর রুম আছে, ওইখানে একটা গুপ্ত রাস্তা আছে, ওইখানে একটা আস্তানা, আর একটা হচ্ছে নদীর পাড়ের মতিন রহমানের পুরনো ভাঙা বাড়িতে। ঠিক আছে, দেখতেছি। যদি সত্যি হয় তাহলে তোর মেয়েকে ছাড়বো, আর যদি মিথ্যা হয় তাহলে তো বুঝতেই পারছিস কি হতে পারে। আমার কাছে সবচেয়ে বড় আমার মেয়ের জীবন। মা মরা মেয়ে আমার, তাকে দেখে শুনে রাখবে। জানি না তুমি তাকে দেখে শুনে রাখবে, প্লিজ মেঘ। এটা পরে দেখা যাবে, আগে ওইখান থেকে আসি, এরপর না হয় বলবো কে দেখবে তোর মেয়েকে। মেঘ তার পুরো টিম নিয়ে চলে গেল 2 জায়গায়,
কিছুক্ষণের মধ্যে গুপ্ত আস্তানা থেকে সকল বাংলা পিস্তলগুলো নিয়ে চলে গেল অফিসে। লিমন স্যারকে দেখে বলতে লাগলো, স্যার, রাজুর তো একটা বাচ্চা মেয়ে আছে 5 বছরের। রাজুকে মেরে ফেললে দেখে রাখবে কে তাকে? আমি দেখে রাখবো, আর রাজুকে 5 বছরের কারাদণ্ড দেওয়া হবে। আমি জজ সাহেবের সাথে কথা বলেছি, বাচ্চা মেয়েটার জন্য এমনটা করেছি, তা না হলে কখনোই করতাম না। স্যার, আমি আজকে রাতে ওই মিশনের কাজে চলে যাব। করিমপুরের এসআইকে আমি হাতে নাতে ধরব। আগে তোমাকে জেলে যেতে হবে, পরে এসআইয়ের মনে যে করেই হোক একটা বিশ্বাস ঢুকিয়ে তুমি নিজে বেরিয়ে তার দলের সাথে যুক্ত হয়ে যাবে। যুক্ত হলে পরের কাজ তুমি তোমার প্ল্যান মতো করবে। ঠিক আছে স্যার, আপনি কোনো চিন্তা করবেন না, আমি আমার কাজ করতে পারবো। এখন তাহলে আমি বাড়িতে যাই, রাতে দেখা হচ্ছে আপনার সাথে। মেঘ চলে গেল বাড়িতে। রাতে খাওয়া দাওয়া করে বসে আছে। এমন সময় মিরাজ বলতে লাগলো, মেঘ, তোর ভাবি বলছিল একবার দেখা করতে, একটু সময় করে যাস তো তোর ভাবির কাছে। এখন বলতেছো? আচ্ছা, আমি দেখি যাবো নে রাতের দিকে, পরে ওই দিক দিয়ে করিমপুর চলে যাব। ভালো কথা মনে করিয়ে দিলি। এই মালগুলো নিয়ে আসিস যখন আসবি। আমার আস্তে আস্তে কিন্তু 15 দিনেরও বেশি সময় লাগবে। সমস্যা নেই, এখন এই মালগুলো আসে, আমি অর্ডার দিয়ে রেখেছি, রিসিপ্ট দেখালেই দিয়ে দিবে। আর মীরা, তোর মেডিকেল এর কি খবর? অ্যাডমিশন তো নিয়েছিস? আলহামদুলিল্লাহ ভালো ভাইয়া, সামনের বছর আমি একজন ভালো ডাক্তার হয়ে যাব। দোয়া করো আমার জন্য। তোদের জন্য সব সময় দোয়া করি। আবার তোর বয়সও হয়ে যাচ্ছে, বিয়ে শাদী তো করতে হবে নাকি? তোর যদি পছন্দের কেউ থাকে তাহলে আমাকে বা আব্বু আম্মুকে জানাতে পারিস, তার পরিবারের সাথে কথা বলে বিয়ে দিয়ে দিব। ভাইয়া, সময় আসলে আমি তোমাকে নিজেই বলবো। এখন খাও তাহলে। মেঘ খাওয়া দাওয়া করে রেডি হয়ে চলে আসলো তার ভাবিদের বাড়িতে। কলিং বেল দিতে তার ভাবি এসে দরজা খুলে দিল। আরে মেঘ, কখন আসলে? এই তো ভাবি, এখনই আসলাম। এই নেন মিষ্টি। আর আমাকে হঠাৎ ডাকলেন যে? আগে ভিতরে আসো, এরপর বলতেছি কেন ডেকেছি তোমাকে। মেঘ ভেতরে গিয়ে বসে পড়লো সোফায়। এমন সময় তার ভাবি এসে পাশে বসতে বসতে বলতে লাগলো, মেঘ, তোমার ভাইয়ের চিকিৎসা করাতে হবে, আমাকে কিছু টাকা দিতে পারবা? ভাইয়ার আবার কি হয়েছে? আমাকে তো ভাইয়া কিছুই বললো না। তোমার ভাইয়ের একটা কিডনি নষ্ট হয়ে গেছে, ডাক্তার বলেছে 1 মাসের ভিতরে যদি না পাল্টানো হয় তাহলে তোমার ভাইয়ের আরেকটা কিডনি আছে, ওইটাও নষ্ট হয়ে যাবে। তোমার ভাইয়া আমাকেও বলে নাই, আমি মেডিকেল রিপোর্টটা থেকে দেখে বুঝতে পারছি। ভাইয়ার অপারেশন করতে কত টাকা লাগবে ভাবি? 20 লক্ষ টাকা লাগবে। আমার কাছে মাত্র 5 লক্ষ টাকা আছে, বাকি টাকা কিভাবে জোগাড় করব বুঝতেছি না। আপনি চিন্তা করবেন না, ভাইয়ার চিকিৎসা হয়ে যাবে। আমি আম্মুকে বলতেছি ভাইয়াকে টাকা দিতে। তুমি যদি না থাকতে মেঘ, তোমার ভাইয়ের পক্ষে একা পরিবারটা চালানো সম্ভব ছিল না। আল্লাহ তোমার জন্য অনেক ভালো কিছু লিখে রাখছে। ভাবি, আমি এখন যাই। আজকে থাকো, কালকে যেও। না ভাবি, আমাকে করিমপুর যেতে হবে, অনেক রাতও হয়ে গেছে। মেঘ তার ভাবির কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলো গাড়ির কাছে। পকেট থেকে ফোনটা বের করে ফোন দিল তার মায়ের নাম্বারে। একবার রিং হতেই ওই পাশ থেকে ফোনটা রিসিভ করলো মেঘের আম্মু আর বলতে লাগলো, কিরে মেঘ, আবার ফোন দিলি যে? আম্মু, ঘরে আমাদের মোট কত লক্ষ টাকা আছে? ঘরে তো মনে হয় 8 লাখ টাকা আছে, আর ব্যাংকে মনে হয় 9 বা 10 লাখ টাকা আছে। কেন, লাগবে নাকি তোর? আমার লাগবে না, ভাইয়ার চিকিৎসা করাতে হবে। কালকে টাকাগুলো উঠিয়ে তোমরা সবাই হাসপাতালে চলে যাবে, সাথে ভাবিকেও নিও। আর মীরার কাছে ফোনটা দাও, আমি মীরাকে সব বলে দিতেছি। একটু অপেক্ষা কর, আমি যাইতেছি মীরার রুমে। মেঘের আম্মু চলে গেল মীরার রুমে। মীরার কাছে ফোনটা দিতেই মেঘ বলতে লাগলো, মীরা, ভাইয়ার একটা কিডনি নষ্ট হয়ে গেছে, তুই কালকে সকাল সকাল গিয়ে ভাবির কাছ থেকে রিপোর্টগুলো নিয়ে একটু দেখে নিস তো, আর ভাইয়াকে হাসপাতালে ভর্তি করিয়ে দিস কালকে। ঠিক আছে ভাইয়া, এখন রাখছি তাহলে। মীরা ফোনটা রেখে দিল। এদিকে মেঘ গাড়ি চালিয়ে চলে আসলো করিমপুর এলাকায়। মেঘ আসতেই রাস্তায় কিছু গুন্ডারা মেঘের গাড়ি আটকিয়ে বলতে লাগলো, এই তোর কাছে যা কিছু আছে আমাদের দিয়ে দে।
তা না হলে তোকে মেরে ফেলবো এক্ষুনি। আরে আগে আমাকে গাড়ি থেকে তো নামতে দেন, এরপর না হয় দিতেছি। মেঘ গাড়ি থেকে নেমে সবগুলো গুন্ডাদের পিটাতে লাগলো। বেশ কিছুক্ষণ পর পুলিশের এসআই আসলো। গাড়ি থেকে নেমে মেঘের শার্টের কলার ধরে বলতে লাগলো, এই শালা, তুই আমার লোকদের মারতেছিস কেন? তোর লোকেরা আমার গাড়ি আটকিয়েছে কেন আগে এটা বল। আমাকে এখনও চিনিস না, আমি চাইলে তোদের সবগুলোর মুন্ডু কেটে এইখানে ফুটবল খেলতে পারি। ও আচ্ছা, তাই নাকি? দেখি তুই কার কি করতে পারিস। এসআইয়ের মুখে এমন কথা শুনে মেঘ গুন্ডাগুলোকে আরও মারতে লাগলো। কিছুক্ষণ মারার পর এসআই মেঘের হাতে হাতকড়া পরিয়ে দিয়ে চলে গেল থানায়। জেলের ভেতরে ঢুকিয়ে এসআই মেঘকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এই তোর আব্বু আম্মুর ফোন নাম্বার দে, আমি ফোন দিয়ে বলতেছি তোকে নিয়ে যেতে। আমার আব্বু আম্মু নেই, এই পৃথিবীতে আমি একা। সত্যি বলতেছিস নাকি মিথ্যা বলতেছিস? তোর সাথে মিথ্যা কথা বলে আমার কি লাভ হবে বলতো? আমি এই পৃথিবীতে কাউকেই ভয় পাই না। আল্লাহ যখন আমার মরণ লিখে রাখছে তখন আমার মরণ হবেই। ও ভালো, তাহলে জেলেই থাক। দেখি তোকে ছাড়িয়ে নিয়ে যাওয়ার জন্য কেউ আসে নাকি। কেউ আসবে না, আমার কেউ নেই, আমি একা। এই বলে মেঘ দেওয়ালের সাথে পিঠ ঘেঁষে বসে পড়ল। এদিকে এসআই কাকে যেন ফোন দিল। বেশ কিছুক্ষণ পর থানার বাইরে কয়েকটা গাড়ি এসে থামলো। মুখে মাস্ক পরা কয়েকজন লোক এসে এসআইয়ের টেবিলের সামনে দাঁড়িয়ে বলতে লাগলো, এই এসআই ছেলেটা কোথায়? আমাদের বস বলছে তাকে এখনই নিয়ে যাইতে। কিরে, এই লোকগুলো তোকে নিয়ে যাইতে আসছে, যাবি না কি তাদের সাথে? ওরা কারা আর আমাকে নিতে এসেছে কেন? আমি তাদের সাথে যাব না, আমি একা আছি, ভালো আছি। ওদের সাথে গেলে ওরা তোকে অনেক টাকা দিবে, শুধু ওদের হয়ে কাজ করে দিবি। এই ফারুক কখনোই কারো কাজ করে না, এই ফারুককে টাকা দিয়ে কেনা যায় না। সো তোমরা চলে যাও, আমি যাব না তোমাদের সাথে। বাহ, তুই তো সেরা গাড়তেরা, তোকেই তো আমাদের প্রয়োজন। বল, তোকে কত টাকা দিলে তুই আমাদের সাথে যেতে রাজি হবি? একটা বিছানা বানিয়ে দিতে হবে টাকা দিয়ে। যদি পারো তাহলে আমাকে নিতে আইসো, আর না হলে বিদায়। তোমরা যাও, আমি আমার বসের সাথে কথা বলতেছি। ঠিক আছে, কথা বলেন আপনি। জহিরুল ফোন দিল তার বসের কাছে। ওই পাশ থেকে কি বলছে চলুন শুনে আসি। কি হয়েছে জরুল? সে আমার লোকের সাথে আসবে নাকি আসবে না? ভাই, সে টাকা দিয়ে বিছানা বানাতে চাই, যদি তাকে দেন সে যাবে। তাহলে তাকে আমাদের কোনো দরকার নেই, আমার লোকদের বলো চলে আসতে। ভাই, ছেলেটা কিন্তু অনেক ঘাটতেরা, তাকে আমাদের গ্যাংয়ে নিলে ভালোই হবে আশা করি। তা তো নিতে পারবো, কিন্তু সে যা চাইতেছে কোনোভাবেই সম্ভব না। তুমি তো বুঝতেইছো সে কি চাইতেছে। আমরা যদি তাকে সব টাকা দিয়েই দেই তাহলে আমাদের হাতে কিছুই থাকবে না। আমার উপর বিশ্বাস রাখতে পারো ভাই, আমার কথাটা একবার শুনে দেখেন। ইনশাল্লাহ এই ছেলেটাকে দিয়েই হবে আমাদের বাকি কাজ। ঠিক আছে, তুমি যখন বলতেছো তাহলে আমি রাজি আছি। এখন তাহলে তুমি ছেলেটাকে নিয়ে সোজা আমার আস্তানায় চলে আসো, আর তুমি একা একা আসবে। ঠিক আছে ভাই, আমি একাই আসবো, রাখছি তাহলে। জহিরুল ফোনটা কেটে দিয়ে মেঘের কাছে এসে বলতে লাগলো, চল আমার সাথে, আমার বস রাজি হয়েছে। তোকে একটা বিছানায় মতো টাকা দিবে, যাতে তুই ঘুমাতে পারিস ওইখানে। ঠিক আছে, চলেন তাহলে গিয়ে দেখি। আর একটা কথা মনে রাখবেন, আমার সাথে তেরামি করবেন, সোজা চাঁদের দেশে পাঠিয়ে দিব। না, তোমার সাথে তেরামি করবো কেন, চলো। মেঘকে নিয়ে জহিরুল চলে আসলো তার গাড়িতে। কিছুক্ষণ ড্রাইভ করে চলে আসলো একটা জঙ্গলের ভেতরে। বেশ কিছু দূর যেতেই মেঘ দেখতে পেল কয়েকটা বাড়ি। ওই বাড়িগুলো থেকে আলো আসতেছে। এটা দেখে মেঘ বলতে লাগলো, ওইটাই তোমাদের বসের বাড়ি নাকি? আর এখন থেকে সেও তোমার বস। আমার কোনো বস নেই, আমি তাকে বস মানতে পারবো না। আমাকে একবার বলে দিবে কি কাজ করতে হবে, বাকিটা শেষ করে ফেলবো। আর কাজ শেষে আমাকে 10 লক্ষ করে টাকা দিতে হবে। তোমাকে যদি 10 লক্ষ টাকা দিয়েই দেই তাহলে বাকিদের কি দিব? বাকিদেরও তো পেট চালাতে হবে। আমার কথা মানতে পারলে আমাকে রাখেন, আর না হলে আমি চলে যাচ্ছি এক্ষুনি। আরে যেতে হবে না, ওই গাড়ির ভিতরে 50 কোটি টাকা আছে, পুরোটাই তোমার। এখন আমি যা যা বলবো তোমাকে তাই তাই করতে হবে। পারবে তো করতে? পারবো করতে। এখন আমি আমার টাকা বুঝে গিয়ে পেয়েছি,
এখন কি করতে হবে তাড়াতাড়ি বলেন। মাফিয়াকেই মিঠুনকে মারতে হবে। পারবে তো মারতে? আরে এটা তো কোনো কিছুই না, চুটকি দিব, কাজ হয়ে যাবে। এত সহজ না, বুঝেছো? এটা কাজ করতে হলে ভালোভাবে করতে হবে। সে খুব সাংঘাতিক, তার সাথে আমরাই পেরে উঠি না। আমার কাজ আমি কীভাবে শেষ করব এটা তোমাদের দেখতে হবে না। এখন আমি গেলাম, বাই। 2 দিনের মধ্যে মাফিয়া কিংকে আপনাদের সামনে আনবো, মনে যেন থাকে। আর না আনতে পারলে এটা দিয়ে গুলি করে তোমার বুক ঝাঁঝরা করে ফেলবো। এখন যাও। মেঘ টাকাগুলো নিয়ে চলে আসতে যাবে, এমন সময় এসআই বলতে লাগলো, এই তোমার গাড়ি তো থানায় রাখা আছে, তোমার গাড়ি নেবে না? ওইটা আমার গাড়ি না, একজন এনএসআই অফিসারের গাড়ি। তাকে মেরে রাস্তায় ফেলে দিয়ে তার গাড়ি নিয়ে চলে এসেছি। তামিম ভাই, বলেছিলাম না ছেলেটা অনেক ঘাড়তেরা, যা বলবো তাই করবে। এখন যাই তাহলে, আর তুমিও যাও। মেঘ চলে আসলো টাকার গাড়ি নিয়ে মাফিয়া কিংয়ের বাড়িতে। এদিকে মাফিয়া কিং মেঘকে দেখে কিছুটা ভয় পেয়ে যায় আর বলতে থাকে, কি রে, কে তুই? আর আমার এই আস্থানা চিনলে কি করে? তোকে কে পাঠিয়েছে সত্যি করে বল। আমাকে পাঠিয়েছে তামিম ভাই, আর এই গাড়ির ভিতরে 50 কোটি টাকা আছে। আপনাকে মারার জন্য আমাকে হায়ার করেছে। কি কুত্তর বাচ্চা, আমাকে মারার জন্য হায়ার করেছে তোকে? ভালো কাজ করেছিস আমার কাছে এসে। এই টাকাগুলো তুই রেখে দে, আর ওই কুত্তর বাচ্চা তামিম কোথায় আছে? আমাকে নিয়ে চল। এখন আপনাকে নিয়ে গেলে ঝামেলা হবে, 2 দিন পর নিয়ে যাব। আমাকে একটা জায়গায় ব্যবস্থা করে দেন, আমি থাকবো 2 দিন আপনার এইখানে। ঠিক আছে, এই তোমরা তাকে একটা জায়গা করে দাও। ভিতরে রাত তো কম হলো না, রাত পেরিয়ে ভোর হয়ে এসেছে। মেঘ একটা রুমে গিয়ে দরজাটা লাগিয়ে দিল। ফ্রেশ হয়ে এসে তার ফোনটা বের করে তার সকল এনএসআই অফিসারদের লোকেশন পাঠিয়ে দিল চলে আসতে 2 দিন পর। দেখতে দেখতে কেটে গেল 2 দিন। এই 2 দিনে মিঠুন মেঘকে অনেকটাই বিশ্বাস করে ফেলেছে। 2 দিন তো চলে গেছে, আজকে এখনই ওই শালার খেল খতম করব। চল। আর 30 মিনিট পরে যান, আমার ছোট একটা কাজ আছে, কাজটা শেষ করে নিই, এরপর যাব। ঠিক আছে, করো তাহলে। মেঘ তার গাড়ির কাজটা শেষ করে মিঠুন এবং তার বাকি সদস্যদের নিয়ে চলে আসলো তামিমের আস্তানায়। মিঠুনকে দেখে তামিম তো মহা খুশি। তামিম মেঘকে উদ্দেশ্য করে বলতে লাগলো, বাহ মেঘ বাহ, তুই ভালো কাজ করেছিস তো। যেখানে আমরা কোনোদিন পারি নাই মিঠুনকে আনতে, সেইখানে তুই এনেছিস 2 দিনে। এই তোমরা ওদের উপরে ঝাঁপিয়ে পড়ো, আমাদের সাথে পাঙ্গা নিতে এসেছে, ওদেরকে বুঝিয়ে দাও আমি কেমন। 2 দলের মধ্যে ঝগড়া লেগে গেল। বেশ কিছুক্ষণের মধ্যে এনএসআই এর সকল অফিসাররা চলে আসলো সেই জায়গায়। আকাশে ফাঁকা গুলি করতে সবাই আলাদা হতেই এনএসআই এর অফিসাররা ধরে ফেললো তাদের। 2 জনের আস্তানা থেকে যা যা পেয়েছে সব নিয়ে চলে আসলো তাদের অফিসে। মেঘকে দেখে লিমন বলতে লাগলো, মেঘ, আমি ভাবতেই পারতেছি না 2টা কাজ দিয়েছি, তুমি এত তাড়া তোমার মেধা দিয়ে শেষ করে ফেলবে। যাক, ভালোই হলো। এখন তুমি বাড়িতে যাও, কয়েকদিন রেস্ট করো। ঠিক আছে স্যার। এই বলে মেঘ চলে আসলো হাসপাতালে। তার ভাইয়ের অপারেশন শেষ হতেই 2 দিন হাসপাতালে থাকার পর নিয়ে আসলো বাড়িতে। দেখতে দেখতে কেটে গেল 1.5 বছর। রাতে সবাই খাবার টেবিলে বসে আছে। এমন সময় মেঘের আম্মু এসে বলতে লাগলো, মেঘ, এখন তোর বিয়ের বয়স হয়ে গেছে, তোকে বিয়ে করতে হবে। মেয়ে আমরা দেখে এসেছি, মাশাআল্লাহ অনেক সুন্দর মেয়েটা। তোমাদের যখন পছন্দ হয়েছে তখন আর আমি না করব না। আচ্ছা, এখন তাহলে আমি যাই, তোমরা মেয়ের বাড়ির লোকের সাথে বিয়ের কথা বলে ফাইনাল করে ফেলো। ঠিক আছে, যা। মেঘ খাওয়া দাওয়া করে চলে গেল অফিসে। সারাদিন কাজ শেষ করে রাতে বাড়িতে ফিরতে দেখতে পেল বাড়ি ভর্তি মানুষ। এত মানুষ দেখে মেঘ বলতে লাগলো, আম্মু, আজকে বাড়িতে এত মানুষ কেন? তোর বিয়ে হবে আজকেই, তাই তো এত মানুষ এসেছে মেয়ের বাড়ি থেকে। যা, ফ্রেশ হয়ে আয়, কাজী সাহেব সেই কখন থেকে বসে আছে তোর জন্যে। তোর আসার কোনো খবরই নেই। মেঘ কিছু না বলে চলে গেল তার রুমে। ফ্রেশ হয়ে এসে নিচে বসতেই কাজী বিয়ে পড়াতে শুরু করলো। কাজের মুখে আফরিন নামটা শুনতে মেঘের মনে পড়ে গেল এমপির মেয়ের কথা। এসব কথা বাদ দিয়ে বিয়েটা করে নিল। এখন তো তার বউয়ের মুখ দেখে নেই,
খাওয়া দাওয়া করে চলে আসলো রুমে। এদিকে আফরিন খাটের ওপরে বসে আছে। মেঘ তার পাশে গিয়ে বসতেই আফরিন বলে উঠল, আপনার বোনকে রুমের ভিতর থেকে যেতে বলেন। আমার বোন কোথায় আবার? আর তোমার কণ্ঠটা কেমন যেন বেশ চেনা চেনা লাগতেছে। এই দেখেন আমাকে। আপনি এইখানে কি করে আসলেন? কি করে আসলাম এটা কোনো কথা না, যেইভাবেই আসি না কেন এসেছি। এখন আমি আপনার বউ। আর মীরা, ওইখানে লুকিয়ে থেকে কিছু হবে না, বেরিয়ে আসো। আহ ভাবি, আপনি খুব পচা। ভাবছিলাম ভাইয়াকে গিফট দেই, তা দেখবো আর দেখতে পারলাম না। এখন আপনারা বাসর করেন, আমি যাই। মীরা চলে গেল বাইরে। এদিকে মেঘ দরজাটা লাগিয়ে দিয়ে আসতেই আফরিন মেঘের হাতে 1 কাপ গরম দুধের গ্লাস ধরিয়ে বলল, অর্ধেকটা খেয়ে বাকিটা আমাকে দেন। ঠিক আছে, দিতেছি। মেঘ অর্ধেকটা খেয়ে বাকিটা দিতেই আফরিন খেয়ে দিল। কিছুক্ষণ গল্প করে দুজন 2 রাকাত নফল নামাজ আদায় করে নতুন জীবন শুরু করলো। আফরিন বসে আছে খাটের উপরে। এদিকে মেঘ তার ড্রয়ার থেকে একটা ছোট্ট বক্স বের করে আফরিনের হাতে দিয়ে বলল, এটা আমার তরফ থেকে আপনাকে দিলাম, রেখে দিন ভালো করে। আমার বর দিয়েছে, আর আমি রাখবো না? আমি ভাবতেই পারি নাই কখনোই আপনার সাথে যে এইভাবে আমার বিয়ে হয়ে যাবে। আমিও ভাবতে পারি নাই। যাক, ভালোই হলো, আপনার মতো একটা বউ পেয়েছি। আমি খুব ভাগ্যবান। তা বলেন, জেলে কেমন কাটলো দিন? প্লিজ এসব বাদ দিয়ে অন্য কথা বলেন, বা অন্য কিছু করেন। অন্য কিছু কি করব বলেন, আমি করতেছি। আমি বলতে পারবো না, আমার লজ্জা করতেছে খুব। ওরে আমার লজ্জাবতী তরুলতা রে। এটা বলতেই আফরিন তার ঠোঁট জোড়া মেঘের ঠোঁটের সাথে চেপে ধরল। আস্তে আস্তে দুজনের ঠোঁট চুষতেছে। বেশ কিছুক্ষণ চষার পর আফরিন ছাড়তেই মেঘ আবারও আফরিনের ওপর ঝাঁপিয়ে পড়ল। এবার ঠোঁট না, পুরো শরীরে চুমু খাচ্ছে। আর আফরিন কেঁপে কেঁপে উঠছে। আস্তে আস্তে আফরিনের জামা খুলছে। বাকিটা আর বললাম না। বাকিটা আর কি বলবো? লেজেন্ডরা এমনিতেই বুঝে গেছে, আমাকে আর কিছু বলতে হবে না। আজকের গল্পটা এই পর্যন্তই। আবারও দেখা হবে নতুন কোনো গল্পে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।